কর্মসূচি জোরদার করার দাবিতে আম প্রতিরোধে স্বাস্থ্যের জরুরি অবস্থা ঘোষণা করার দাবিতে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দাঁড়িয়েছি। আপনারা জানেন, গত ফেব্রুয়ারি মাস থেকে বাংলাদেশে বিজনেস বা আমে আমাদের শিশুরা আক্রান্ত হয়েছে। আজকে দৈনিক পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে, বিশ্বজুড়ে নতুন করে আমের প্রকোপ দেখা গিয়েছে। ভারত, পাকিস্তান, সুদান, বিভিন্ন দেশে আমে আক্রান্তের সংখ্যা বাংলাদেশের চেয়ে অনেক বেশি। কিন্তু আমে আক্রান্ত শিশু মৃত্যুর সংখ্যা বাংলাদেশে এই সব দেশগুলোর চেয়ে সংখ্যায় বেশি। এ নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা টেলিভিশন টক শোতে, সংবাদপত্রে নানা বক্তব্য তারা দিচ্ছেন এবং সেক্ষেত্রে তারা বলছেন এবং সেক্ষেত্রে যা জানা গিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে গত 4 বছর ধরে আমের টিকা প্রদানের জন্য যে প্রচার সরকারিভাবে করা হয়, যাকে বলা হয় ক্যাম্পেইন, গত 4 বছর ধরে বাংলাদেশে আমের প্রচার বা ক্যাম্পেইন হয়নি। শুধু আমের ক্যাম্পেইনই নয়, ভিটামিন এ ক্যাম্পেইন পর্যন্ত এখানে হয়নি। অন্যদিক দিয়ে বলা চলে সেটা হচ্ছে বাংলাদেশে 1979 সনে সরকারিভাবে টিকাদান কর্মসূচি শুরু হয় এবং আমরা আশাই করেছিলাম এবং বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় একটা আত্মতুষ্টিতে তারা ছিলেন। সেই আত্মতুষ্টি হচ্ছে প্রাথমিক যে স্বাস্থ্যসেবা, জনস্বাস্থ্য রক্ষার জন্য সরকারের যে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন, এই টিকাদান কর্মসূচির ফলে বাংলাদেশ থেকে এই ধরনের সংক্রামক যত রোগ রয়েছে সেই সব রোগ এখান থেকে অপসারিত হয়ে গিয়েছে। কিন্তু আপনারা জানেন 2019 সনের শেষে সারা দুনিয়া জুড়ে করোনা ভাইরাস, যাকে বলা হয় কোভিড-19, এই করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে তোলপাড় হয়ে গিয়েছে। দেশে দেশে প্রথমত বৃদ্ধ যারা বয়স্কা তারা করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে। আমরা সে সময় দেখেছিলাম যে ইউরোপে, আমেরিকায়, যাদেরকে বলা হয় আধুনিক বিশ্ব, উন্নত বিশ্ব, এই সব বিশ্বে নামে পরিচিত যে রাষ্ট্রগুলো, তারা করোনা মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে এবং ব্যাপকভাবে সেখানে প্রাণহানি হয়েছে। আবার একই সময় আমরা দেখতে পেয়েছিলাম এক সময় যেসব রাষ্ট্রগুলো সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল, সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল, সেই সব রাষ্ট্র করোনা মোকাবেলায় সক্ষম হয়ে উঠেছে। যেমন চীন, রাশিয়া, ভিয়েতনাম, তারা দুটোই তারা করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। এর কারণ হচ্ছে এই সব দেশগুলোতে এক সময় শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সর্বহারা বিপ্লব হয়েছিল, পুঁজিবাদী ব্যবস্থাকে উচ্ছেদ করা হয়েছিল এবং জনগণের যে জনস্বাস্থ্য, এই জনস্বাস্থ্যকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। আমাদের এখানে করোনা হওয়ার পর দেখা গেল করোনা আক্রান্ত হওয়ার সেটা যে নির্ণয় করা, তার মেশিন আছে মাত্র দুটো, পিসিআর মেশিন বলা হয়, দুটো।
করোনা আক্রান্তদের যে পরীক্ষা করবে, সেই পরীক্ষা যেভাবে করোনা বিস্তার লাভ করছিল সেটা সরকারিভাবে সম্ভব হচ্ছিল না। আর ভিয়েতনাম এমন একটি দেশ, তারা সেই পরিস্থিতিতে তারা সেই নিজেরাই পিসিআর মেশিন তারা তৈরি করে ফেললো। তারা খালি করোনাই মোকাবেলা করলো না, এই পরিস্থিতিতে পিসিআর মেশিন তৈরি করে তারা সেটা বিভিন্ন দেশে রপ্তানি করলো, বিক্রি করলো। ভারতের একটা রাজ্য যার নাম হচ্ছে কেরালা, কেরালার সে সময় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন একজন স্কুল শিক্ষিকা, বামপন্থী নেত্রী। তিনি কিভাবে করোনাকে মোকাবেলা করলেন, আমরা যারা সেই সময় করোনার বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম আমরা দেখেছি যে জনগণের সাথে সম্পর্ক থাকলে যে কোনো পরিস্থিতি, যে কোনো দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। জনগণ মানে সাধারণ জনগণ, মেহনতি মানুষ, সাধারণ মানুষ। এই স্কুল শিক্ষিকা দুর্গই এই সংক্রামক ব্যাধি থেকে জনগণকে রক্ষা করলেন। এই ক্ষেত্রে আপনারা সেই সময় একটা মেডিকেল টার্ম শুনেছেন, যেটা হচ্ছে কোয়ারেন্টাইন, অর্থাৎ রোগীকে অন্যদের থেকে আলাদা করো, আইসোলেশন। আমাদের এখানে এই কাজটা সেইভাবে হয়নি, যেটা আমরা আশা করেছিলাম যে করোনার মতো একটা পরিস্থিতি ভেতর দিয়ে আসার পরে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, বাংলাদেশের সরকারগুলো জনস্বাস্থ্যের ব্যাপারে তারা সচেতন হবে, তারা সক্রিয় পদক্ষেপ নেবে। কিন্তু আমরা দেখলাম এই বাংলাদেশ, আপনারা জানেন বিশিষ্ট রাজনৈতিক বিপ্লবী শ্রমিক কৃষকের নেতা কমরেড বদরুদ্দীন ওমর বলেছিলেন যে বাংলাদেশের যে শাসক শ্রেণী 1972 সাল থেকে গড়ে উঠেছে, এই শাসক শ্রেণী হচ্ছে ঘুষ, দুর্নীতি, চোরাচালান, লাইসেন্স, পারমিট, ইনজেক্টিং এসবের মধ্যে দিয়ে তারা পুঁজি গঠন করেছে। তারা হিন্দু সম্প্রদায়ের বাড়ি দখল করেছে, উর্দুভাষীদের বাড়ি দখল করেছে। এই লুণ্ঠনজীবীরা বাংলাদেশের নদী, খাল তারা দখল করেছে। এই লুটেরা, খনিকরা তাদের হাতে এই দেশ পড়ে আজকে এই দেশের জনগণের এই হাল হয়েছে। ফলে তারা জনগণের জনস্বাস্থ্যের ব্যাপারে তাদের কোনো চিন্তা ছিল না। আমরা করোনার সময় দেখেছিলাম টিকা নিয়ে কি দুর্নীতি হয়েছে। এই আজকে জেলে রয়েছে ভ্যাকসিন কোর্ট সালমান এফ রহমান, সরকারের টাকায়, জনগণের টাকায় সে 450 কোটি টাকা সে লুটে নিয়ে গিয়েছে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে যে টিকা আসার কথা ছিল, আমরা এখনো সেরাম ইনস্টিটিউটের কাছে 1.5 কোটি ডোজ টিকা পাই। এই যে টিকা নিয়ে দুর্নীতি, লুণ্ঠন, এই সবের বিরুদ্ধে আমরা জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের মঞ্চ থেকে সে সময় আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম। আমরা আজকে আবার রাস্তায় দাঁড়িয়েছি। আমাদের আরো আগে রাস্তায় দাঁড়ানো দরকার ছিল, কিন্তু আমরা মনে করি যে আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেই পরিস্থিতিতে বিশ্বের জনস্বাস্থ্যবিদ, বিশেষজ্ঞরা তারা চিন্তায় পড়েছে যে আবার নতুন করে দেশে এই সংক্রামক ব্যাধি হাম ফিরে এসছে। সংক্রামক ব্যাধি মানে ছোঁয়াচে। এখন হাম এটা শ্বাসের মাধ্যমে যায়, কাশির মাধ্যমে যায়, এরকম নানা রকম ভাইরাস যেটা আক্রান্ত করতে পারে। যেমন করোনার সময় আপনারা দেখেছেন যে কিভাবে এই ভাইরাস সংক্রামিত হয়েছে। আমাদের দিক দিয়ে আজকে আমরা পরিষ্কারভাবে এখানে সরকারকে বলতে চাই যে বাংলাদেশে এই যে হাম মহামারী হয়েছে, এখন পর্যন্ত এই হাম মহামারীকে মহামারী হিসেবে ঘোষণা কেন করা হয়নি? 64 জেলার মধ্যে 58টা জেলায় হাম বিস্তার লাভ করেছে। এখানে প্রায় 40,000-এর মতো শিশু হামে আক্রান্ত হয়েছে এবং 34,000-এর মতো শিশু হাসপাতালে চিকিৎসা নিয়ে ভালো হয়ে বাড়িতে ফিরে গিয়েছে। বাকি যে শিশুরা আক্রান্ত হয়েছে তারা ভালো হওয়ার পরে হাম
হাম পরবর্তী যে জটিলতা, হয়তো তাদের শ্বাসকষ্ট কিংবা ডায়রিয়া কিংবা নানা রকম স্নায়ু রোগ, এর দ্বারা তারা আক্রান্ত হয়েছে। বাংলাদেশে সরকারি হিসেবে প্রায় 80 জন শিশু হামে মারা গিয়েছেন। হামজনিত উপসর্গে মারা গিয়েছেন আরো প্রায় 400 জন শিশু। 500 জনের কাছাকাছি আজকে আমাদের শিশুরা মৃত্যুবরণ করেছে। এবং এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর তাদের যে দায়িত্ব ছিল হাসপাতালগুলোকে প্রস্তুত করা, যে কথা আমি পূর্বেই বলেছি যে করোনা পরিস্থিতি বেরিয়ে এসে নিশ্চয়ই আমরা দাবি করতে পারি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের সরকারগুলো জনস্বাস্থ্যের ব্যাপারে তারা উদ্যোগী ভূমিকা নেবে। এখানে আলোচনা এসছে অন্তর্বর্তীকালীন সরকার, তারা এখানে টিকা ক্রয়ের ক্ষেত্রে উন্মুক্ত পদ্ধতির কথা তারা বলেছেন। এখন এই উন্মুক্ত পদ্ধতির কথা তারা যে বলেছেন যে এখানে যাতে টিকা নিয়ে কোনো দুর্নীতি না হয়, কিন্তু বাস্তব সত্য হলো টিকা দেওয়া হচ্ছে কিনা, টিকা প্রদানে ক্যাম্পেইন যেটা সেই প্রচার হচ্ছে কিনা, বাস্তবে মাঠের খবর কি, এই খবর নেওয়ার দায়িত্ব তারা মনে করেন নাই। এখানে স্বাস্থ্যকর্মী যারা টিকা দিতেন তাদের সংখ্যা কম, সেটা একটা সমস্যা। অন্যদিকে এই স্বাস্থ্যকর্মীরা এই অন্তর্বর্তীকালীন সময় সরকারের সময় তারা রাস্তায় দাঁড়িয়েছিলেন, কর্মবিরতি করেছিলেন। ফলে সামগ্রিক যে পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা দেখব প্রধানত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকার এবং তার আগে ফ্যাসিস্ট পতিত হাসিনা সরকার, এই যে গত 4 বছর ধরে হাম নিয়ে যে ক্যাম্পেইন, হামের টিকা দানের যে প্রচার, এই প্রচার কেন করা হয় নাই? অন্তর্বর্তীকালীন সরকারকে জবাব দিতে হবে যে কেন ভিটামিনের টিকার প্রচার হয় নাই। ক্ষমতাসীনদেরকে আজকে বিএনপি সরকারকে বলতে হবে যে এই পরিস্থিতি যখন তৈরি হলো, জানুয়ারি মাসের প্রথম দিকে কক্সবাজারে একজন রোহিঙ্গা শিশু হামে আক্রান্ত হয়েছিলেন। আমরা এই সংবাদ জেনেছিলাম সংবাদপত্রে। বাংলাদেশের সরকারের স্বাস্থ্য যে কাঠামো, সেই কাঠামো উপজেলা পর্যায়ে রয়েছে। সুতরাং উপজেলা, জেলায় সিভিল সার্জন রয়েছে যাদের কাজ হচ্ছে এই জনস্বাস্থ্যের দিকে নজর দেওয়া। আর আমরা বাংলাদেশের সাধারণ স্বাস্থ্য বলতে চিকিৎসা সেবা বুঝি, হাসপাতালে গিয়ে ডাক্তার দেখানো, চেম্বারে গিয়ে ডাক্তার দেখানো, এটাকেই মনে করি আমরা স্বাস্থ্য সেবা। আসলে এটা হচ্ছে চিকিৎসা সেবা। স্বাস্থ্য অন্য জিনিস। স্বাস্থ্য মানে হচ্ছে একজন নাগরিকের শারীরিকভাবে, মানসিকভাবে এবং আর্থিকভাবে সুস্থ থাকা। শারীরিকভাবে সুস্থ থাকতে হলে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের পুষ্টিকর খাবার লাগবে, তার একটা স্বাস্থ্যসম্মত বাসস্থান থাকতে হবে, তার একটা নিরাপদ পানি পানের ব্যবস্থা থাকতে হবে এবং সেখানে একটা নিরাপদ পয় প্রণালী সেটা থাকতে হবে, তার বিশ্রাম থাকতে হবে, তার বিনোদন থাকতে হবে। এটা যখন পূরণ হবে তখন বলা যাবে একজন মানুষ তিনি সুস্থ রয়েছে, তার স্বাস্থ্য ভালো রয়েছে। কিন্তু আমাদের এখানে স্বাস্থ্য বলতে শুধু চিকিৎসা সেবা বোঝানো হয়। এই স্বাস্থ্যের প্রশ্নটা আমাদের এখানে অনেক গাল ভরা কথা আমরা শুনেছি। আমরা যখন জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ থেকে এই প্রশ্ন তুললাম যে বাংলাদেশের সংবিধান, এই 72-এর সংবিধান আমাদের স্বাস্থ্যকে মৌলিক অধিকার হিসেবে দেয় নাই, আমাদের বাসস্থানকে মৌলিক অধিকার হিসেবে দেয় নাই, শিক্ষাকে দেয় নাই। স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা বলতে পারি যে মৌলিক অধিকার যদি আপনি দিতে চান তাহলে আপনাকে আইন দ্বারা সুরক্ষিত করতে হবে, যে রাষ্ট্র আপনাকে স্বাস্থ্য সেবা দিতে বাধ্য। কিন্তু বাংলাদেশের 72-এর সংবিধান সেটা দেয় নাই। কিন্তু এদেশের একদল বুদ্ধিজীবী, বামপন্থী রাজনীতিক, তারা 72-এর সংবিধান নিয়ে অত্যন্ত তারা উচ্ছ্বসিত, খুব গণতান্ত্রিক সংবিধান হিসেবে তারা এটাকে প্রচার করে। কিন্তু বাস্তবে এই সংবিধানে স্বাস্থ্যকে অধিকার হিসেবে, মৌলিক অধিকার হিসেবে আইন দ্বারা সুরক্ষিত করা হয় নাই। কিন্তু আমরা সরকারকে বলতে চাই, আপনারা
আমরা এখনো পর্যন্ত যেভাবে হামের বিস্তার ঘটেছে বাংলাদেশে, যেভাবে আমাদের শিশুরা মৃত্যুবরণ করেছে, আমরা যখন এখানে দাঁড়িয়েছি স্বাস্থ্যের অধিকারের জন্য, হামে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য, আপনারা জানেন সেই সময় বাংলাদেশে শিশুদের উপরে যে ধর্ষণ এবং ধর্ষণ শেষে যে হত্যা, সেসবের একটা বর্বরচিত ঘটনা ঢাকার মিরপুরে, চট্টগ্রামে, বিভিন্ন জায়গায় এটা সমাজে সামনে এসছে। এই ঘটনাকে এগুলোকে বিচ্ছিন্ন করার, বিচ্ছিন্ন ভাবার কোনো উপায় নাই। বাংলাদেশের সমাজ দেহে এমন এক ক্যান্সার, সমাজ দেহে বাংলাদেশের মনোজগতে জনগণের সংস্কৃতির ক্ষেত্রে আজকে এমন একটা অধঃপতন ঘটেছে, এমন একটা বিকৃত দাঁড়িয়েছে যে এখানে এইভাবে শিশু ধর্ষণ, হত্যা এখানে হচ্ছে। ফলে এই ঘটনাগুলো আমাদের স্বাস্থ্য অধিকার এবং আমাদের শিশু এবং নারীদের উপরে নির্যাতন, এগুলোকে বিচ্ছিন্ন করে দেখার কোনো রাস্তা নেই। আমরা পরিষ্কারভাবে তাই জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে এখানে স্বাস্থ্যের জরুরি অবস্থা ঘোষণা করতে হবে এবং বাংলাদেশে হামের যে মহামারী হয়েছে এ কথা ঘোষণা করতে হবে এবং বাংলাদেশের সরকারকে এখানে সমন্বিতভাবে এখানে এই সংক্রামক ব্যাধি নিজের বা হাম মোকাবেলা করতে হবে। আপনাদের মনে আছে এক সময় ব্যাপকভাবে বাংলাদেশে ডায়রিয়া হতো, কলেরা হতো, তখন টেলিভিশনে একটা বিজ্ঞাপন বেরোতো, এক চিমটে লবণ, এক ফুট গুড় এবং আকাশের পানি, এটাকে মিলিয়ে স্যালাইন তৈরি করুন। এই প্রচার ব্যাপকভাবে ডায়রিয়া মোকাবেলা করেছে। কিন্তু বাংলাদেশে আজকে সেই সরকারের ভাষ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাস থেকে হামের প্রাদুর্ভাব হয়েছে। কিন্তু হামের সংক্রামক ব্যাধি, হাম প্রতিরোধে এখানে যে ব্যাপক প্রচার দরকার ছিল, টেলিভিশন, রেডিওতে স্বাস্থ্য, শিক্ষা, সচেতনতামূলক যে প্রচার দরকার ছিল, সেই প্রচার এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। আমরা সরকারকে বলতে চাই, হামের ক্যাম্পেইন যেমন করতে হবে, তেমনি এই জাতীয় মাধ্যমগুলোকে, প্রচার মাধ্যমগুলোকে, রাষ্ট্রীয় মাধ্যমগুলোকে আজকে জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য সরকারকে ভূমিকা নিতে হবে। অবিলম্বে স্বাস্থ্য ক্ষেত্রে জরুরি স্বাস্থ্য ঘোষণা এখানে করতে হবে। আমরা জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ থেকে আজকে এটা বলতে চাই, এই বাংলাদেশে যে লুণ্ঠনের রাজনীতি রয়েছে, শোষণের রাজনীতি রয়েছে, বৈষম্যের ব্যবস্থা রয়েছে, একে উৎখাত না করে জনগণের প্রকৃত গণতান্ত্রিক সরকার যেমন হতে পারে না, তেমনি জনগণের যে স্বাস্থ্য সুরক্ষা, সুচিকিৎসা, সেটাও হতে পারে না। সুতরাং চিকিৎসার জন্য আমাদের লড়াই করতে হবে, সুচিকিৎসার দাবিতে আমাদের লড়াই করতে হবে। আমরা হাসপাতালে গিয়ে চিকিৎসা না পেয়ে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে প্রতিবাদ করি, আমরা জমি জমা বিক্রি করে বাবা মা সন্তানদের বাঁচানোর জন্য এই হামে শিশুদের বাঁচাতে গিয়ে বহু পরিবার দরিদ্র হয়ে গিয়েছে, বহু পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে। একটা হিসাবে চিকিৎসার জন্য মানুষ ব্যক্তিগত পকেট থেকে ৭৫ টাকা খরচ করে, আর ২৫ টাকা আসে সরকার এবং বিদেশি সংস্থা থেকে। দুনিয়াতে বাংলাদেশে ব্যক্তি মানুষ সবচেয়ে বেশি চিকিৎসায় ব্যয় করে। আমরা সরকারকে বলবো, বিনামূল্যে চিকিৎসা দিতে হবে। এই শেখ হাসিনার সরকারের সময় সরকারি হাসপাতালে ইউজার ফি চালু করা হয়েছে, এমনকি ডাক্তাররা সরকারি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস করবে, সেই সিদ্ধান্ত হাসিনা সরকার নিয়েছিল। আমরা সেই সময় রাস্তায় দাঁড়িয়েছিলাম। বন্ধুরা আমার, আপনি স্বাস্থ্যের অধিকারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করার দাবিতে আমরা দাঁড়িয়েছি। স্বাস্থ্যের জরুরি অবস্থা ঘোষণার দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনারা জেনেছেন, কিছুদিন আগে শরীয়তপুরের একজন চিকিৎসক, সেখানে একজন রুগী, হার্টের রুগী, সেখানে চিকিৎসার জন্য আসে, তিনি সাধ্য অনুযায়ী তার চিকিৎসার ব্যবস্থা করেছিলেন।
কিন্তু পরবর্তীকালে সেই মৃত্যুবরণ করে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রোগীর সাথে লোকজন সেই চিকিৎসককে ব্যাপকভাবে প্রহার করে, সিস্টারকে, স্বাস্থ্যকর্মীদেরকে তারা মারে। মারাত্মক আহত অবস্থায় সেই চিকিৎসককে ঢাকায় নিয়ে আসা হয়। আমরা শরিয়াতপুরের সেই চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের উপরে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের আমরা দাবি জানাই। আমরা দাবি জানাই হাসপাতালে যারা কর্মরত থাকেন, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, তাদের উপরে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমাদের জনগণকেও, ভুক্তভোগী মানুষ, তাদের যদি কোনো অভিযোগ থাকে তারা যথাযথ পথে সেই অভিযোগ তারা করবেন। কেননা চিকিৎসক কিংবা নার্স কিংবা স্বাস্থ্যকর্মীরা তাদের প্রধান চিন্তাই থাকে সাধারণভাবে রোগীকে রোগমুক্ত করা। কিন্তু বাংলাদেশের সমাজে যেহেতু লুণ্ঠনের সমাজ, দুর্নীতির সমাজ, যে দেশে জাতীয় সংসদ নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করে এমপি হয় এবং এর হিসাব কেউ নেয় না, সে সরকারি দলে হোক, সে বিরোধী দলেই হোক, সে সব লোকের প্রশংসক আর সে সবার আগে বাংলাদেশের কথা বলুক। এরা নির্বাচনে একজন যে কোটি কোটি টাকা খরচ করেছে, এই টাকা কোত্থেকে পায়? সুতরাং এই যে লুণ্ঠনের সংস্কৃতি, এই যে দুর্নীতির সংস্কৃতি, সেই সংস্কৃতি সমাজের সর্বক্ষেত্রের মতো চিকিৎসা ক্ষেত্র গিয়েছে। ফলে আমরা দেখি যে ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা দরকার হয় না, অনেক চিকিৎসক আছেন তারা খালি পরীক্ষা নিরীক্ষা লেখেন, তারা কমিশন পান। হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে, যেটা দরকার নিশ্চয়ই দেওয়া হবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা দেখা যায় যে তারা কমিশনের জন্য করেন। কিংবা সেই ডায়াগনস্টিক সেন্টার ডাক্তারদেরকে বলে দেয় যে আপনি যদি কমিশন না পরীক্ষা নিরীক্ষা না লেখেন তাহলে আমার এই চেম্বারে ডায়াগনস্টিক সেন্টারে বসে আপনি রোগী দেখতে পারবেন না। ফলে এই যে একটা লুণ্ঠন, দুর্নীতি, শোষণ, বৈষম্যের জাল রয়েছে সমাজের সব জায়গায়, চিকিৎসা ক্ষেত্রেও রয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা যদি হাত পা গুটিয়ে থাকি, আমরা যদি মনে করি এটা আমাদের কপালে লিখন, খোদাই যেহেতু করে রাখছে, সুতরাং আমরা কি করব? সুতরাং এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদেরকে আজকে প্রতিবাদে, প্রতিরোধে এখানে দাঁড়াতে হবে। আজকের এই সমাবেশ পরিচালনা করার জন্য